গুড মর্নিং। আজ হচ্ছে সোমবার, আর গুড মর্নিং বললাম বটে, কিন্তু এখন বেজে গেছে 12টা। একটু মুড়ি খাচ্ছিলাম, তো মুড়ি এনেছি, আর এনেছি লুচি বলবো না, পরোটার মতন, জাস্ট অল্প সর্ষের তেল দিয়ে আটা দিয়ে মেখে এরম করে ভেজেছি। লুচি হলে একদম ফোলা ফোলা হতো, ডিপ ফ্রাই। এটা লুচি নয়, কিন্তু এরকমই তেলে ভাজা। এটা করে এনেছি, আর সাথে রয়েছে বাদাম মুড়ি। আজকে তো সোমবার, পেঁয়াজ খেতে পারবো না, কারি পাতা নিয়েছি, সর্ষে তেলে ভাজা, একটু কারি পাতা। কারি পাতা চুলের জন্য খুব ভালো, খুব উপকারী। 7 দিন 4টে করে কারি পাতা, মাত্র 4টে করে কারি পাতা সকালবেলা খালি পেটে চিবিয়ে চিবিয়ে একদম মুখের মধ্যে রস করে ফেলবে। চিবিয়ে খাও, এত বেনিফিট পাবে বলে বলতে পারবো না। ডায়াবেটিক রুগী হও, চুল পড়ে যাচ্ছে, শরীরে কমজোর, খুব কমজোর লাগছে, খুব ভালো। গাটের জন্য, পেটের অন্ত্রের জন্য খুব ভালো কারি পাতা। অনেকে জানো কারি পাতাকে কি বলে? মিষ্টি নিম পাতা। তো কারি পাতা খাও, খুব ভালো। আমি রোজ খাচ্ছি কারি পাতা, কিন্তু কারি পাতা না স্টোর করতে পারছি না, শুকিয়ে যাচ্ছে। তো ওর জন্য আমি একটুখানি তেলের মধ্যে ভাজা করে এনে খাচ্ছি। আগে কি করতাম জানো? যখন এরকম মুড়ি মাখা করতাম, ভিতরে কারি পাতা দিতাম, কারি পাতাগুলো তুলে তুলে ফেলে দিতাম, ফেলে দিয়ে এবার মুড়িটা ওটা খাচ্ছি, কারি পাতার ফ্লেভারটা নিতাম। কি মূর্খ! কিন্তু এখন একদম ভার ভারকে কারি পাতা। এই বর্ষাকাল আসছে, ভার ভারকে কারি পাতা খাও। সব কিছুতে ডালের মধ্যে ফোড়ন দাও, ডালের মধ্যে মুসুরি ডালে, মুগ ডালে কারি পাতা, সর্ষে বা কারি পাতা, জিরে ফোড়ন দিয়ে খাও, ভীষণ উপকার পাবে। কারি পাতাটা ওই যে ডালটার সাথে মিশবে, ডালের গুণাগুণ বেড়ে যাবে। একটু বেশি বেশি করে দেবো, ওই 4-5টা ধনে পাতা মতো 4-5টা অল্প দিয়ে দিলে ওরকম না, অনেকগুলো মুঠো মুঠো করে কারি পাতা দিয়ে দাও। বাড়িতে না টবের মধ্যে কারি পাতার গাছ লাগিয়ে দাও, খুব উপকার পাবে, খুব উপকার পাবে। সাথে হচ্ছে লিকার টি। এই নাও, চাটা খাই। দারুণ হয়েছে আজকে চাটা। নিবু দিয়ে, বিট নুন দিয়ে, একটু চিনি দিয়েছি, খান্ডেসারি চিনি। আর আমাদের চা পাতাটা দারুণ চা পাতা, ট্রাই করতে পারো। সম্বাদ না, সম্বাদ চা পাতা। ওটা ফেসবুকে দেখে আবার নতুন কিনেছি। আগে তো হলমারি চা পাতা খেতাম না, ওটা আগে তো হলমারিটা খেতাম। হলমারিটা ভীষণ ভালো, কিনতে পারো। সম্বাদটা কিনলাম, দামটাও কম, চা পাতাটাও খুব ভালো। আর যেহেতু ওরা একদম নিজেরা বিক্রি করছে, দামটা একটু কমই রাখতে পেরেছে। একদম আসামটি, আসামটিই তো বলছে। খুব ভালো। যারা অন্যান্য ফ্লেভার খেতে পছন্দ করো না, চায়েতে চায়েরই ফ্লেভার থাকুক, তারা খেতে পারো। কারাক্টি, কারাক্টি পছন্দ করো, তারা খেতে পারো। আমাদের তো কতগুলো ফ্লেভারও দিয়েছিল ওরা, ওটা তো অ্যাড করার জন্য। ওরা কিন্তু অনেকগুলো ফ্লেভারের ইয়ে দিয়েছিল, আমি তোমাদের দেখিয়েছি। ওগুলো অ্যাড করে করেও খেতে পারো। রোজমেরি, তারপর যেন আর কি কি দিয়েছিল। এটা তো দিয়েছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মানে কিছুই খাইনি। আজকে সকালবেলা ফ্রুটস খেয়েছি, জাম খেয়েছি, লিচু খেয়েছি, আর অনেকটা স্প্রাউট খেয়েছি। কিন্তু স্প্রাউটটা না, ওটা এখনো বেরোয়নি, নতুন করে ওটা বানাচ্ছি, কালকে রাতে ভিজিয়েছি। তো এই ভেজানো ছোলা আর মুগ ডালটাই খেয়েছি আজকে সকালে। আর উঠেছি আজকে একটু দেরিতে, কালকে রোববার ছিল, একটু দেরি করে শুয়েছি, একটু দেরি করে উঠেছি। একেবারে স্নান টান সেরে ফ্রেশ হয়ে এসে বসলাম, তারপর স্প্রাউটটা খেয়ে কিছু খাইনি। টিভিতে খবর দেখছিলাম, আমি রিপাবলিকটা দেখে খুব ভালো লাগে সকালবেলা। তো আজকে সোমবার, বুঝতেই পারছি কী কী খবর এসছে, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। তো ওই দেখছিলাম। একটা সময় চারদিকে গার্ড নিয়ে ঘুরতো, এখন আর কোনো গার্ড নেই, সাধারণ জনসাধারণ হয়ে গেছে। একটা দিন তুমি বড় বড় কথা বলবে, আর একদিন তুমি তার রেজাল্ট পাবে। আমার খুব ভালো লাগে এরকম জিনিস। ভগবান যখন শাস্তি দেয় না, আমার খুব ভালো লাগে দেখতে, যেটা ভগবানের শাস্তি। ফিউচারে কী হবে কেউ জানে না। আজকে সকাল সকাল খুব ইচ্ছে হলো এরকম লুচি খাই, সোমবারটা না খুব ইচ্ছে করে এরকম খেতে, একদম নিরামিষ তো তাই। কালকে তোমাদের সাথে যে গল্প করেছি, কী কী কিনেছি, আর তার সাথে সাথে প্রাণায়ামটা দেখিয়েছি, তোমরা খুব খুশি হয়েছো, তোমাদের খুব ভালো লেগেছে। কিন্তু অনেকে না টেরা বেগা খুব কথা থাকে, ওই জন্য আমার বলতে ইচ্ছে করে না। কিন্তু অয়নও বলে যে কেন তুমি বলবে না, তুমি তাহলে চ্যানেলটা খুলেছো কেন, কী দেখাবে, তুমি কী বলবে। আর হয়তো কনস্ট্রাকশনের কাজ চলছে, ওর জন্য মাঝে মাঝে আমি থেমে যাবো, যেই আওয়াজ হবে থেমে যাবো, আবার একটু কাট মেরে আবার কথা বলবো। তো যাই হোক, তো অয়ন আমাকে খুব বলে যে তুমি এত ভয় পাও কেন, কেউ যদি আজে বাজে কথা তোমাকে বলে। আমি নিতে পারি না একদম। তো সদ্গুরুকেও তো আজে বাজে কথা বলে, কোনো কত বড় বড় মাপের সব লোকেরা যারা ইউটিউবে চ্যানেল রয়েছে, তাদের সবাইকেই বাজে বাজে কথা বলে। তাহলে তুমি কি তাহলে কিছু বলবে না? কথাটা তা না, কথাটা হচ্ছে কি জানো তো, অহংকার বোধ আর আত্মসম্মান বোধ, দুটোর মধ্যে না একটা পার্থক্য আছে। তো আমি এটা বলতে পারবো না যে আমার অহংকার পুরোপুরি মিটে গেছে, কিন্তু আত্মসম্মান বোধ না আমার খুব। আমি একটা সিম্পল কথা বলি, সিম্পল জীবনযাপন দেখাই, সিম্পল তোমাদের সাথে খাই, গল্প করি, নিজে যেটা করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি।
সেখানে এসেও বাবারে কত রকমের বাজে বাজে কথা, ভালো লাগে না গো। তো ওই আমিও তো মানুষ, তোমাদেরই মতন মানুষ, সিম্পল একজন মানুষ, কেউ কিছু বললে না রেগে যাই, হ্যাঁ ভালো লাগছে না আমাকে এরকম কেন বললো। তো কালকে তোমরা খুব অ্যাপ্রিসিয়েট করেছো, তোমরা আমাকে অনেকেই বলছো, তুমি করে বলছি কারণ তোমরা ছোট ছোট দিদি করে কথা বলো। তোমরা আমাকে অনেকে বলেছো দিদি তুমি তোমার লাভ স্টোরি বলবে, অনেক গল্প টল্পগুলো করবো, কিন্তু সব কিছু না একই ব্লগের মধ্যে হয় না, মানে একই ভিডিওতে হয় না, কথা অনেক বড় হয়ে যায়। আমি কি করবো, ছোট ছোট করে তোমাদের সামনে বলবো, তোমাদের ভালো লাগবে শুনতে, কিন্তু একসাথে বিশাল বড় একটা ইনফরমেশন রইলো ওরকম না, ভালো লাগে না গো। আমাদের অনেক গল্প আছে, অনেক কথা আছে, কিন্তু আমি তোমাদের জানাবো যে আমাদের কিভাবে প্রেম থেকে বিয়ে হলো, কি করে আমাদের প্রেম হলো। আমাদের প্রেমটা তো হওয়ারই ছিল না, তাই না? ওটা তো 100 হয়নি। হ্যাঁ, ওটা তো একটা এসে হয়নি। আমাদের প্রেম ভালোবাসা গল্প বলবো, সব করব, কিন্তু তার সাথেও আমি তোমাদের সাথে গল্প করব হচ্ছে যেটা তোমাদের উপকারে লাগে, শরীর স্বাস্থ্যের কথা এগুলো বলবো। দেখো আমি কোল্ড প্রেস তেলে লুচি ভেজে খাচ্ছি, তাই না? কেউ দেখলেই ভয় পেয়ে যাবে, বলি বাবা তুমি লুচি খাচ্ছ, কেন খাবো না? লুচি আমার কি ক্ষতি করবে? আমার যদি শরীর স্বাস্থ্য ঠিক থাকে, আমার লিভার ঠিক থাকে, কিডনি ঠিক থাকে, শরীর ঠিক থাকে, আমি 16 ঘন্টার ফাস্টিং করি, শরীরকে আমি নিজেই হিল করার টাইম দিয়ে দিচ্ছি কতটা, তাহলে আমার শরীরে কি প্রবলেম হবে, তাই না? সবার আগে তোমাকে চেঞ্জ করতে হবে তেল চেঞ্জ করে দাও। আমার হাতে না গাটের প্রবলেম আছে, এই যে গাট রয়েছে, এগুলোকে বলে লাইপোমা। তো আমি অনেক ওষুধ খেয়েছি, অনেক কিছু করেছি, জানো তো, কিচ্ছু হয় না। আমি একটা জিনিস তোমাদেরকে সবসময় আগেও বলেছি, এখনও বলবো, আমার কাছে কিন্তু কোনো ডক্টর ভগবান নন, ওটা ওনার প্রফেশন। উনি আমাকে সুস্থ করতে পারলে পারবেন, আবার অনেককে উনি সুস্থ করতে পারেনও না, ওটা ওনার প্রফেশন, উনি ভগবান নয়। আমরা আসলে আমাদের হেলথ আমাদের কাছে এতটা ইম্পর্ট্যান্ট, কেউ আমাদের যদি সুস্থ করে একটুখানি ওষুধ টষুধ দিয়ে চাঙ্গা করে দেয়, আমরা তখন মনে করি উনি আমাদের কাছে ভগবান। ডাক্তারের ওষুধটা আমাদের না একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে সাহায্য করে। তোমার ভিতরে খুব ব্যথা, খুব যন্ত্রণা, তুমি ওষুধ খাও, তোমার ব্যথা গায়েব হয়ে যাবে, কিন্তু সমস্যাটা কি গায়েব হবে? হবে না। কিন্তু তুমি যদি লাইফস্টাইল চেঞ্জ করে দাও, তাহলে তোমার সমস্যা গায়েব হয়ে যাবে। আমি কিন্তু খুব জ্ঞানী নই, কিন্তু আমার মধ্যে যেটুকু জ্ঞান আছে আমি বলছি, তোমাদের যে রোগী থাকুক আমি তোমাদের সুস্থ করার রাস্তা দেখাতে পারি, রাস্তা আমি তোমাদের দেখাতে পারি, আমার মধ্যে এই জ্ঞান আছে। টিভিতে দেখি জানো, ভিলেজ ব্লগ দেখাচ্ছে, কত কিছু, পুকুরে মাছ, কত জায়গা জমি, চাষবাস ফসল, আবার বলছে গরুর সার দিয়ে, দাঁড়াও আবার বাজছে, গরুর সার, ঠিক আছে, জৈবিক ভালো সার, সেই সারে ফসল তৈরি হচ্ছে, সেই ফসল খাচ্ছে। তো তাদের বাড়িতে আমি দেখছি তাদের যে ওয়াইফ, মেন যে কর্ত্রী, সে অসুস্থ, হাঁটতে চলতে পারছে না, তার শরীরে রোগ, তারা বলছে আমি ব্যাঙ্গালোর চেন্নাই ওইখানে বউকে নিয়ে যাচ্ছি চিকিৎসা করানোর জন্য, হাঁটুতে ব্যথা, বলছে হাঁটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমি নামি ব্লগের কথাই বলছি, আমি ওনাকে দেখি, আমার ভালো লাগে। ওনার মেয়ের থাইরয়েড, গলায় এত বড় বড় ঢোলকের মতন থাইরয়েড। আমি মাঝে মাঝে ভাবি, ঈশ্বর আপনাকে কত কিছু দিয়েছে, আর আপনি কি করছেন? জ্ঞানটা খুব ইম্পর্টেন্ট, জানো তো, জ্ঞান, বেসিক জ্ঞান। আমাকে ডাক্তার অবধি যেতেই হবে না, বেসিক জ্ঞান। আগে আমাদের বাড়িতে দাদু ঠাকুমা দিদা, তাদের যা জ্ঞান ছিল, সেই জ্ঞান যদি তুমি জীবনে অ্যাপ্লাই করতে পারো, তোমার কোনোদিনও রোগভোগ হবে না। আমার দাদু না মিলিটারি ছিলেন, আমার মায়ের বাবা মিলিটারি ছিলেন। দাদু যখন রিটায়ার্ড হয়ে গেছে, আমার দাদুর সমস্ত চিকিৎসা হতো ব্যারাকপুর হসপিটাল, ওখান থেকে। আমার দাদু কোনোদিনও অন্য কোনো হসপিটালে যেত না, ব্যারাকপুর হসপিটালে যেত। আমি ওখানে গিয়েছিলাম একবার, হ্যাঁ আর্মি হসপিটাল। ওখানে এত সুন্দর পরিবেশ, আমি তো একদম ছোট্ট, আর দাদু না মাঝে মাঝে কিছু হলে, শরীরটা একটু এদিক ওদিক হলে ওখানে গিয়ে ভর্তি হতো, ফ্রিতে চিকিৎসা। আমার দাদু আর্মি ছিলেন। তো দাদুকে আমি দেখেছি, বিশ্বাস করো, সত্যি বলছি, সামনে খাবার রয়েছে আমার, কোনো দিন আমি ডক্টরের ওষুধ খেতে দেখিনি, কোনো দিন না। ডক্টরের কাছে সে চিকিৎসা করছে, করে ঠরে এসে বাড়িতে এসে নিজে অ্যাপ্লাই করছে। কি করতে হবে, আমার শরীরের সমস্যাটা কি আপনি বলে দিন। কিন্তু গিয়ে সে একটা ওষুধ কিনছে না, বলছে না ওগুলো কেমিক্যাল, ওগুলো খেলে চলবে না, ওগুলো আমার শরীর কারো ড্যামেজ করে দেবে, আমি ওগুলো খাবো না। আমি দাদুকে জানো চিরকাল দেখেছি খাওয়ার পরে হর্তকি খেত। আমার দাদু একটা কৌটোর মধ্যে গোটা হর্তকি রেখে দিত, আর একটু একটু কামড়ে চিবিয়ে ওটা রেখে দিত, কাউকে ধরতে দিত না। একদিন আমি ওই কৌটোটা খুলে হর্তকিটা কামড় দিয়েছি, কি শক্ত, আর দাদুর ওটা মুখে দিয়ে কামড়ে খেত। দাদুর এটো খেয়ে নিয়েছি, ছোটো তো তখন, আমি টুতে পড়ি, তখন মামা বাড়িতে ছিলাম, গঙ্গার পাড়ে আমাদের বাড়ি হচ্ছিল, তো আমি তখন মামা বাড়িতে ছিলাম।
দাদু বলছে হ্যাঁ আমার কৌটোটা ধরেছিস, কেন ধরেছিস, বল বল বল, খুব বকছে। মা বলছে কি হয়েছে, ছেড়ে দিন না। আর সেই সময় কিন্তু আমার মা দাদুদের আপনি করে কথা বলতো, মানে নিজের বাবাকে, মাকে তুমি করে বলতো, কিন্তু দাদুকে কিন্তু মা, আমার মামারা চিরকাল আমি আপনি করে কথা বলতে শুনেছি, তুমি তুমি করে কখনো কথা বলতে শুনিনি। মা বলছে ছেড়ে দিন না, কি হয়েছে, কি আছে কৌটোতে? দাদু বলছে ওরে আমার হর্তকি রয়েছে, ওটা আমি রোজ কামড়ে কামড়ে খাই, ওটা আমার এটো হর্তকি, আমি একটা রেখে দিই কৌটোতে, তো টুবাই ওটা খেয়ে নিচ্ছে। মা বলছে হে ভগবান, এদের নিয়ে আমি কি করব। তো দাদুকে আমি চিরকাল দেখেছি হর্তকি খাচ্ছে, খেয়ে উঠেই মুখে হর্তকি। আবার সকাল হলে আমাকে বলতো গিয়ে থানকুনি পাতা তুলে নিয়ে আয়, থানকুনি পাতার রস, মানে চিবিয়ে চিবিয়ে থানকুনি পাতা খেত, নিজে এমনি এমনি খেত। আর আমি তো ছোট ছিলাম, আমাকেও বলতো খা টুবাই খা, জোর করে খাওয়াতো, কিন্তু সাথে একটু গুড় দিয়ে দিত, যেহেতু আমি ছোট ছিলাম গুড় দিয়ে দিত। আর সবসময় বলতো তুই যদি রোজ সকালে থানকুনি পাতা খাস টুবাই, তোর কোনো দিন পেটের কোনো রোগ হবে না। আর তুই যদি পেটকে সুস্থ রাখতে পারিস, জানবি তোর দিমাগ সুস্থ, তোর পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সুস্থ। আমরা কিন্তু ভাবি আমাদের শরীর ব্রেন চালায়, না, আমাদের শরীর আমাদের পেট আর ব্রেন দুজনে মিলে চালায়। তুমি যদি পেটকে সুস্থ না রাখতে পারো, তাহলে তোমার ব্রেনও কাজ করতে পারবে না। আজ তুমি যে কোনো রোগে, দুরারোগ্য যে কোনো রোগে আক্রান্ত হও, তুমি কি করবে? ওষুধই তো খাবে। সেই ওষুধটা কোথায় যাবে? তোমার ব্রেনে যাবে না পেটে যাবে? বলো। তো পেট হচ্ছে ইম্পর্টেন্ট, অন্ত্র যদি তুমি ঠিক রাখতে পারো সব তোমার ঠিক। তো আমার হাতে লাইপোমাগুলো রয়েছে, তো আমি না মাঝখানে খুব ভাবছিলাম এমন আমি কি করি। তারপর আমি আয়ুর্বেদ বই দেখে পড়াশোনা শুরু করলাম। একজন, ওনার নামটা না আমার কিছুতেই মনে পড়ে না, রাজীবজি না, রাজীবজির ভিডিও দেখলাম, আমি সমস্ত কিছু ইনফরমেশন কালেক্ট করলাম। করতে করতে আমি একটা জিনিস এখন গিয়ে মানে বুঝতে পারছি, আমাদের এই যে লাইপোমা এগুলো হচ্ছে কেন, একটা হচ্ছে ক্যান্সার হওয়ার, সেটা নয়, যেটা দেখবে ব্যথা বেদনা হয় না, এটা কিন্তু কোনো ক্যান্সার নয়, সিম্পল লাইপোমা, এগুলো গাট বলে এগুলোকে। এগুলো কি হয় জানো, তোমার শরীরে যত তুমি বনস্পতি, ডালডা, রিফাইন্ড অয়েল এগুলো যদি তুমি খাও, তবেই তাদের শরীরে এই লাইপোমা জাতীয় এই ধরনের জিনিস হবে। তারপর ধরো তুমি খুব বাইরের চিজ, পিৎজা এগুলো যদি খাও, ফ্যাটি জিনিস, এগুলো কিন্তু ভালো না। ওদের পিৎজা এগুলোর মধ্যে যে দুধের যে চিজগুলো, ওগুলো তো সব কেমিক্যাল, ওগুলো তো ভালো চিজ নয়। তুমি বিদেশে গিয়ে একমাত্র ভালো চিজ খেতে পারবে। বাড়িতে আমিও ধরো মাঝে মাঝে পাস্তার মধ্যে একটু চিজ মিশিয়ে দিলাম, ওই ধরো ব্রিটানিয়ার চিজ, ওগুলো ওগুলো একদম ফালতু, কিন্তু কখনো কখনো টেস্টের জন্য আমরা ধরো খেয়ে নিলাম। আমি তো এখন তাও 9 মাসে 6 মাসে একদিন খেলাম, ইচ্ছে করলো। এখন আমার না মুখে আর টেস্ট বারটাও নষ্ট হয়ে গেছে, আমি যে কোনো বাইরের বাজে জিনিস খুব একটা খেতে পারি না। কিন্তু ধরো তোমরা যারা খাচ্ছ, সেই জিনিসটা ইমিডিয়েটলি বন্ধ করে দাও, যাদের লাইপোমা এই জাতীয় জিনিস রয়েছে। বাইরের পোড়া পোড়া ভাজা, চপ, কাটলেট এগুলো খাওয়া বন্ধ করে দাও। আমি একদিন আমাদের বাড়ির সামনে জানো উদুপি রেস্টুরেন্ট, সবাই যায় ওখানে পুরি খেতে, ডোসা খেতে, বুঝলে। একদিন আমি দেখেছি বাইরে থেকে এরকম কাউন্টারের ভিতরে দেখেছি ভাজছে, বিশ্বাস করো তেলটা পুরো কালো, পুরো কালো, লুচিগুলো ফুলে ফুলে আসছে। তোমার লুচিগুলো খাবে না বলে ও কি টেস্টি, তারপর যখন তুমি ঘরে যাবে না, তোমার অ্যাসিডিটি, বদহজম, পেটে ব্যথা, ওগুলো খেয়ে খেয়ে তুমি অসুস্থ হয়ে যাবে। এবার ধরো তুমি ঘরে এরকম লুচি বানিয়ে খাচ্ছ, তুমি দিদি তুমি লুচি খাচ্ছ, এই লুচি হচ্ছে স্বর্গ, স্বর্গ, তোমার শরীরে স্বর্গের সমান কাজ করবে ওষুধ, কিন্তু খুব ভালো ক্যালোরি, এটা খুব ভালো। কিন্তু বাইরের ওই যে ছেঁড়া পরোটা, লুচি, আওয়াজ, সকালবেলা তুমি ব্রেড টোস্ট খাচ্ছ, তার থেকে ভালো তুমি এরকম খাও, কয়েকটা লুচি ঘরে ভেজে নাও, ওই বাইরের কেনা বাজে নোংরা ব্রেড রেগুলার খেও না, অ্যাজ এ স্ন্যাক্স খাও। আমিও খাই একটু দাম দিয়ে ব্রেড কিনি, কিন্তু ওইসব আটার ব্রেড ফ্রেড কিনি না, ওগুলো সব মিথ্যে, ওর মধ্যে রং ফং মেশানো থাকে। সিম্পল ব্রেড কিনি, একদিন ওই ডিমে ভিজিয়ে খেলাম ওই রকম। কিন্তু আমি যদি বলি রেগুলার ভালো লুচি খেতে ভালোবাসো, এরকম বানিয়ে নাও, আটা দিয়ে বানাবে, একটু নুন, একটু মিষ্টি, আর তেলটা ইম্পর্টেন্ট। বাদাম তেলে করো, সর্ষের তেলে করো, আর ঘিতে করো। আমি সব তোমাদের দেখিয়ে দিয়েছি আমি কী কী তেল ইউজ করি। আজকে আমি সর্ষের তেলে ভেজেছি লাল লাল লুচি, আমার সর্ষের তেল খেতে খুব ভালো লাগে। আর এখন আমি যে সর্ষের তেলটা খাচ্ছি না কোল্ড প্রেসের, দারুণ। ওই যে আমাদের যে ইউটিউবার ছিলেন, ওইটা হচ্ছে ওনার তোমার হচ্ছে ওনারটা গৌরব তানেজার যে তেলটা, ওটা কিনে খাচ্ছি, ভালো। ওনার ঘিটাও খেয়েছি, খুব ভালো। তো এগুলো খাই এখন আমি, পয়সা খরচা করে এগুলো খাই। তুমি যেই খাবে না, মেন মনে রেখো তেল, ওটাই কিন্তু তোমার রক্তের সাথে মিশছে, ওটাকে তোমায় চেঞ্জ করতেই হবে। একজন এখন আমি এখন আর ডিপ ফ্রাই করছি না, অত দামি তেল তো, অল্প অল্প তেল দিচ্ছি, আর পরোটার মতন এই যেরকম ভেজে ভেজে খাচ্ছি। কি টেস্ট আর কি ভালো, কি বলবো, কি উপকারী। তো আমিও এটাকে এখন, আমি না রিফাইন্ড অয়েল পুরোপুরি ঘর থেকে এখন আর আনছি না। মাঝখানে তোমাদের বলছিলাম না আমি একটু রিফাইন্ড অয়েল মিশিয়ে মাঝে মাঝে খেতাম, তো আমার 2 মাস হয়ে গেছে, মানে জুলাই মাসে
2 মাস পুরো কমপ্লিট হয়ে যাবে। না জুনে জুনে আমার 1.5 মাস হচ্ছে, ঠিক আছে? জুলাই হয়ে গেলে আমার 2 মাস পুরো কমপ্লিট হয়ে যাবে, 2-2.5 মাস। তো মোটামুটি আমি 4 মাস দেখবো যে আমার কি কি ইমপ্রুভমেন্ট হচ্ছে। আমার এমনিতে অলরেডি না এনার্জি বেড়ে গেছে, আমি তো 1.5 মাস টানা খাচ্ছি না, আর আমি খাচ্ছি না তোমার কি যেন তেল, রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল আমি একদমই আর খাচ্ছি না, আমি নামও ভুলে যাচ্ছি। যাই হোক, রিফাইন্ড অয়েল আমি একদমই খাচ্ছি না। তো এতে আমি কিন্তু এনার্জি ফিরে পাচ্ছি। আর বলে কোনো কিছুতে তোমার শরীর রিকভার করতে বা ভিতরে যদি কোনো ধরো ব্লাডকে পরিশুদ্ধ করতে 3 থেকে 4 মাস সময় নেয়। পুরো শরীর তোমার পুরো ব্লাডটা পরিশুদ্ধ হয়ে যাবে। তো তার জন্য তোমাকে এরকম ভালো তেল, ভালো ফল মূল এগুলো খেতে হবে, সবার আগে তেল। তো আমি আয়ুর্বেদ ঘেটেও দেখেছি যে যারা ধরো বনস্পতি খাচ্ছে, ডালটা খাচ্ছে, রিফাইন অয়েল খাচ্ছে, তাদের সবচেয়ে বেশি রোগভোগ হচ্ছে, তাদের শরীরে সবচেয়ে বেশি রোগভোগ। অনেকে বলবে আমি তো বাড়ির খাবারই খাই, বাইরের খাই না। বাইরের খাবার তো বিষ, ও তো ছেড়েই দাও। কিন্তু বাড়িতে রিফাইন অয়েলও ছাড়তে হবে। আমি জীবনে অনেক কিছু ভুক্তভোগী। আমি বাড়িতে আমাদের পরিবারের আমি অনেককে দেখেছি, সব ডক্টরকে ভগবান মেনেছে, তারপর ক্যান্সার হয়ে আস্তে আস্তে মারা গেছে, ঠিক আছে? কেউ বাঁচতে পারেনি। ডক্টর তাদের বলেছে রিফাইন অয়েল খেতে, বলেছে রিফাইন অয়েল খাবেন, আবার ডবল রিফাইন অয়েল খাবেন। এখন জেনেছি যে তারা এমনি এমনি মরে যায়নি। ডক্টরের অনেক সাজেশন, সব বড় বড় ডক্টর, কলকাতা সব নামি নামি জায়গা, ঠাকুরপুকুর ওইসব জায়গায় চিকিৎসা করিয়েছে আমাদের বাড়ির লোকেরা। অয়নের জ্যাঠা সব ঠাকুরপুকুর ওইসব জায়গা থেকে চিকিৎসা করিয়ে এসছেন। আমার দিদি ভাই শ্বশুর মশাই, লোকটা 2 দিন আগে থেকে হাঁটাচলা করতে পারছে, 2 দিন বাদে তার সমস্যা হয়েছে। এমনিতেও কনস্টিপেশনের সমস্যা ছিল, সমস্যা রয়েছে, ডক্টরের কাছে গেছে। ওইটাকে কি বলে জানো? বায়োপসি। মনে রাখবে, বায়োপসি করলে তোমার শরীরে যদি ক্যান্সার নাও থাকে, তোমার ক্যান্সার হয়ে যাবে। তোমার 6 থেকে 7 মাসের মধ্যে ক্যান্সার তোমার শরীরে প্রবেশ করবে। বায়োপসি এমন একটা জিনিস, যে লোকটা হেঁটে চলে বেড়াচ্ছে, সব কিছু তার ঠিক আছে, তো ডক্টরের কাছে গেছে, ডক্টর তাকে বায়োপসি করিয়ে ঠরিয়ে জানতে পেরেছে তার নাকি ক্যান্সার, এবং সে নাকি 4th স্টেজে রয়েছে। এটা শোনার পর সে যবে থেকে ওষুধ খেয়েছে তবে থেকে সে বেডে শুয়ে পড়েছে, সে আরও অসুস্থ হয়ে গেছে। তারপর 1 বছর বাদে তার মৃত্যু। সে ওই কেমোথেরাপি সব নিয়ে নিয়েছে। আমার জামাইবাবু মেদিনীপুরে জমিও বিক্রি করে দিয়েছে বাবাকে বাঁচানোর জন্য। কেমোথেরাপি করিয়ে পয়সা টয়সা খরচা করে জমি বিক্রি করে বাবা চলে গেছেন স্বর্গে, ঠিক আছে? কেন? কারণ ডক্টরবাবু হচ্ছেন ভগবান, উনি স্বর্গে নিয়ে নিয়েছেন। বলছে আয় আমার পেশেন্ট, আমার কাছে চলে আয়। তো উনি ভগবান, তো ডক্টর তো ভগবান, পেশেন্টকে স্বর্গে পাঠিয়ে দিয়েছেন, ঠিক আছে? আমি এই টোনেই বললাম কথাটা। তো আমার কাছে ভগবান শুধু ভগবান, আমার কাছে ডক্টর ভগবান নয়, ঠিক আছে? আমি সবসময় ঠাকুরকে একটাই বলি, আমার একটাই প্রার্থনা, আমাকে ডক্টরের হাত থেকে বাঁচা, আমি যেন কখনো ওষুধপত্র আমাকে না খেতে হয়। আজ অবধি তো খাচ্ছি না, এই বুদ্ধা বয়সে তো খাচ্ছি না, বড় বয়স তো অনেক হলো। আর আমার থেকেও অয়নের বয়স আরও 5-6 বছর বেশি, ও খায়নি আজ অব্দি ওষুধ ফষুধ। ওর তো অনেক বয়স, ও বলে ওর নাকি বয়সের গাছ পাথর নেই। যাই হোক, আমিও তো, ও খায় না ওষুধ, আমিও খাই না ওষুধ। তো ঠাকুরকে এটাই বলি, আমাদের বাঁচাতে হলে ঠাকুর তুমি আমাদের ওষুধ থেকে বাঁচিও। আর ভবিষ্যতে যদি কখনো হয় আমাদের অক্সিজেনমূলক জায়গায় পাঠিয়ে দিও, যেখানে প্রচুর অক্সিজেন। আমি যেটা বলছিলাম, গ্রামের ভিলেজ ব্লগ দেখি জানো, কত কিছু, শুধু নেই কি জানো, জ্ঞানটুকু নেই, বেসিক জ্ঞান। বিকেলবেলা দেখি কি রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, দেখি খাচ্ছে লালিপপ, ওইগুলো সব কিনে খাচ্ছে। বাড়িতে রিফাইন্ড অয়েল কিনে নিয়ে এসে বিরিয়ানি এটা ওটা রান্না করে আবার দেখাচ্ছে ব্লগে, নিজেরাও খাচ্ছে। তো ওদের যতই জমি জায়গা ফলমূল থাকুক, ওদের রোগ হবে, ওরা ওই রোগেই শেষ হয়ে যাবে। আমি বলছি কেউ বাঁচাতে পারবে না। তুমি ব্যাঙ্গালোরে এসো, চেন্নাইতে এসো, কেউ বাঁচাতে পারবে না তোমাকে, গ্যারান্টি আমার গ্যারান্টি। আজ আমি চাইছি, আমি আজকে ব্যাঙ্গালোরে বসে আছি, আমার ঘরের সামনে এই ডান দিকে মণিপাল রয়েছে, বাঁদিকে রয়েছে আমার বৈদেই হসপিটাল, সবচেয়ে বড় হসপিটাল বৈদেই। তো আমি সেই মাঝখানে আমি এখানে বসে আছি, ঠিক আছে? তোমরা অনেকে জিজ্ঞেস করো কোথায় থাকো দিদি তুমি? আমি ব্যাঙ্গালোরে থাকি। তোমার দুদিকে দুটো হসপিটাল, সবচেয়ে একটা হচ্ছে নার্সিংহোম সব থেকে ফাটাফাটি, আর আরেকটা আছে, একটা ছিল এখন আর নেই, সেটা হচ্ছে ওটা কি জানো, ওটা ছিল যেটাতে মণিপালটা এলো, ওটা কি জানো? হ্যাঁ, কলম্বিয়া এশিয়া ছিল। আমি কলম্বিয়া এশিয়াতে ট্রিটমেন্ট করিয়েছিলাম, আমার ফাইব্রয়েড নিয়ে গিয়েছিলাম। তো কলম্বিয়া এশিয়াটা উঠে গেছে, নেই আর, এখানে অন্য জায়গায় চলে গেছে হয়তো। তো তোমরা এসো ব্যাঙ্গালোরে চিকিৎসা করতে। আর আমি শুধু ঠাকুরকে বলি, ঠাকুর আমাকে পরিবেশের মধ্যে পাঠিয়ে দাও, অক্সিজেনমূলক পরিবেশ। আমি যেন ফল মূল
এই পাতা এসব খেয়ে যেন বাঁচতে পারি। আর সকালবেলা আমার একটা সুন্দর পুকুর থাকবে, আমি পুকুরের ধারে বসে ওলনম বিলম করব, কপাল ভাতি করব, আর আমি সুন্দর সুন্দর মানে কি বলবো, বাড়িতে সবজি ফলাবো, সেগুলো খাবো, ফ্রেশ গরুর দুধ খাবো। এইসব টোন দুধ যেন না খেতে হয়। প্লেনটা যাচ্ছে, চাইছেন আমি বলি, এটা আমার উইশ না। আমার কাছে যেটুকু জ্ঞান আছে, কিন্তু আমার কাছে সম্পদ নেই, আমার কাছে জিনিসটা নেই, পিওর গরুর দুধটা নেই, কিন্তু আমি জানি দুধটা আমাকে কিভাবে খেতে হবে। আমার কাছে জিনিসটা নেই। এদের কাছে জিনিস আছে, জ্ঞান নেই। রাত্রিবেলা বসে বসে বিরিয়ানি রান্না করে খাচ্ছে। তোমার বউকে নিয়ে তুমি ব্যাঙ্গালোর কেন, তুমি তোমার বউকে নিয়ে বিদেশে ট্রিটমেন্ট করাও, তোমার বউকে কেউ বাঁচাতে পারবে না, আমি তোমায় গ্যারান্টি দিলাম। কিসের হাঁটু লাগাবে, সোনার হাঁটু না রূপোর হাঁটু? তোমার বউ কত কিচ্ছু হবে না তো তাতে, হাঁটাচলাও করতে পারবে না, কিচ্ছু হবে না। দেখে নিও, ওই দুদিন হেঁটে হেঁটে দেখাবে আমি তো হাঁটছি, কি সুন্দর হাঁটছি, তারপর দেখবে একটা একটা করে ব্যথা বেদনা বাড়বে, ডক্টর একটা একটা করে কেমিক্যাল ওষুধ বাড়াবে, আর তুমি ওষুধ খেতে 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 চোখের জল ফেলতে ফেলতে শেষ হয়ে যাবে। ওনারা দেখতে 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 শেষ হবে। হ্যাঁ, অন্যরা তোমরা তোমার তোমার পরিবার পরিজনকে দেখতে দেখতে শেষ হবে। হাতে একটা দুটো তিনটে চারটে 10টা এরকম ওষুধ দেবে, গুনে গুনে 10টা, আর সে হাতে নিয়ে চোখের জল ফেলতে ফেলতে একটা খেলাম, দুটো খেলাম, তিনটে খেলাম, কেন এমন হচ্ছে গো? এত বড় বড় ডাক্তার দেখিয়ে এলাম, এতগুলো ওষুধ খাচ্ছি, শরীর তো আমার আরো শেষ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? জ্ঞান নেই, তোমার জ্ঞান নেই, তোমার জ্ঞান নেই। সন্ধেবেলা বসে বসে রিফাইন্ড অয়েলে তোমরা পকোড়া ভাজছো, এটা ভাজছো, ওটা ভাজছো, খাচ্ছ। সর্ষের তেল জোটে না, এত পয়সা, সর্ষের তেলে খেতে পারো না খাবার? না, পয়সা আরো দুটো বেঁচে যাবে। সর্ষের তেল 200 টাকা, রিফাইন্ড অয়েল 100 টাকা, আমার পয়সাটা বেঁচে যাবে। ওষুধ কিনে খাচ্ছ হাজার হাজার টাকার, কেমিক্যাল, ড্রাগ, জ্ঞান নেই। বাড়িতে কত গাছ, ড্রাগন ফ্রুটসের গাছ, ড্রাগন ফ্রুটস খাচ্ছ কখন? খালি পেটে খাচ্ছ তো সকালবেলা? না, বেলায় ঘুরছো ফিরছো, খাচ্ছ দাচ্ছ, ভাত, এত এত ভাত খাচ্ছ, তরকারি খাচ্ছ, তারপর একটা বসে বসে ড্রাগন ফ্রুটস খাচ্ছ। ড্রাগন ফ্রুটসের কি দোষ আর তোমার ভাতের কি দোষ, তোমার পুকুরের মাছের কি দোষ? নেই তোমার জ্ঞান। ড্রাগন ফ্রুটসটা খেতে হবে ওই ভাত খাওয়ার আগে, বসে বসে ড্রাগন ফ্রুটসটা খাও, তারপর এক প্লেট ভাত নিয়ে পুকুর থেকে মাছ তুলে সেই মাছের ঝোল সর্ষের তেলে রান্না করে খাও। দেখবে কোনো ব্যাঙ্গালোর, চেন্নাই, কোথাও গিয়ে কারুকে গিয়ে পয়সা খরচা করতে হবে না। তোমার বউ দৌড়ে দৌড়ে বেড়াবে বাড়ির মধ্যে, সকালবেলা উঠে খালি পেটে ওই ড্রাগন ফ্রুটস খাওয়াও তোমার বউকে, কোনো ওষুধ খেতে হবে না, তোমার বউ দৌড়ে দৌড়ে বেড়াবে। সব সময় মনে হবে এনার্জি। তোমার মেয়ের থাইরয়েড চলে যাবে। রোজ ধনেপাতা খাও, প্রচুর করে ধনেপাতা খাও, ধনেপাতার রস করে করে খাও সকালবেলা খালি পেটে। তোমার মেয়েকে বলো, এরকম গলায় এত বড় ঢোল, এত বড় ঢোল, তার বাবার এত জমি জায়গা পয়সা করি, কত সুন্দর। আমি যখন দেখি আর ভাবি, ঠাকুর কত দিয়েছো তুমি এদের, আর আমি শুধু দেখি, কিচ্ছু জোটে না আমাদের কপালে, যা জোটে সব কেমিক্যাল, বাজে সমস্ত মেশানো সবজি, আর তোমার জৈব সারের সবজি, কত জিনিসপত্র তোমার। তোমার মেয়ের গলায় এত বড় একটা ঢোলক থাইরয়েডের, কতদিন ধরে, বছরের পর বছর, সারছে না, কেন সারছে না, কেন সারছে না? তোমার মেয়ে বাইরে গিয়ে গিয়ে রোজ চিকেনের লালিপপ, এটা ওটা বাজে জিনিস খাচ্ছে, আমি তোমাদের দেখি, আমার খুব কষ্ট হয়। ঠাকুর আমাকে বোঝায়, দেখ তোর কাছে জ্ঞান আছে কিন্তু তোর কত অভাব, তোর কিচ্ছু জোটে না। ওদের দেখ সব আছে, তুই চোখের সামনে দেখ, তবু দেখ ওরা মরবে, ওরা মরছে, ওরা মরবে। এখনো বিয়ে হয়নি, বাচ্চা মেয়ে। আমার 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 রোগ ভোগ ধরেছে 5 বছর আগে, 5-6 বছর আগে। আমি কোনোদিনও রোগের মুখ দেখিনি, কোনোদিনও রোগের মুখ দেখিনি। এত বছর আমরা বিয়ে করেছি, সংসার করছি, কোনোদিন একটা ওষুধ খাইনি। এই 5-6 বছরে এই বাড়িতে আসার পরে অনেক স্ট্রেস গেছে, অনেক সমস্যা গেছে। আমার শরীরে ফাইব্রয়েডটা হয়ে গিয়ে উল্টে আমার আরও জ্ঞান বেড়ে গেছে, জানো, অনেক জ্ঞান বেড়ে গেছে। জীবনে সহজ পথ নেবে, কোনোদিন ভালো থাকতে পারবে না। কঠিন পথ নেবে, দেখবে কীরকম হয়। সহজ পথ হচ্ছে ওই কেমিক্যালগুলো খেয়ে নেওয়া আর সাময়িক এনার্জি পাওয়া, আর কঠিন পথ কি, লাইফস্টাইলটাই চেঞ্জ করে দেওয়া, তাই না? এটা আর ডিসিপ্লিন, ওই তো লাইফস্টাইলটাই পুরো চেঞ্জ করে দিতে হবে। তার জন্য তো ডিসিপ্লিন লাগবে, মারাত্মক লেভেলের। কত পয়সা, কত কিছু, আবার লেবু হয়েছে গাছে, জাম হয়েছে, তারপরেও তোমরা অসুস্থ। হ্যাঁ, ধনেপাতার রস খাও রোজ সকালবেলা, থাইরয়েডের রুগী। আর সবার একটা করে ভুঁড়ি বলো। হ্যাঁ, রোজ সকালবেলা, সে তো ছোড়ো, সকালবেলা খাও, থানকুনি পাতার রস খাও, দেখবে শরীর কেমন ভালো থাকে। ওই কেমিক্যাল খেও না। এখন অবধি বিয়ে হয়নি, বাচ্চা বাচ্চা মেয়ে, তোমাদের কত রোগ, থাইরয়েড, পিসিওডি, পিসিওএস। এরপর তোমরা কি করবে? এরপর কি করবে তোমরা? যাই হোক।
আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে, কিন্তু আমার মনে হয় এই ভিডিওটা উপকার লাগবে তোমাদের, তাই বললাম। চলো বাই।